এখানে একজন ভদ্র মহিলার একটা কথা আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হলো এবং যৌক্তিকও মনে হলো। তো উনি কি বলছেন? উনি বলছেন যে আমাদের দেশের বেশিরভাগ মানুষকেই তো আমার গুপ্ত মনে হয়, গুপ্ত। উপরে উপরে প্রগতিশীল, ফেমিনিস্ট, উদারমনা, কিন্তু ভিতরে জামাতি। একেবারে দুর্দান্ত কথা বলছে, তাই না? তো ভদ্রমহিলার নাম কি? অধ্যাপক ডক্টর নাভিন মুর্শিদ, শিক্ষক, কোলগেট বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের কোথায় এই কোলগেট বিশ্ববিদ্যালয় কে জানে? আচ্ছা, যাই গিয়ে, দরকার নেই এত খবরে, আমার দরকারটা কি? তার বক্তব্যটাই তো খুব ইন্টারেস্টিং, রাইট? আমাদের দেশের বেশিরভাগ মানুষকেই তো আমার গুপ্ত মনে হয়, উপরে উপরে প্রগতিশীল, ফেমিনিস্ট, উদারমনা, কিন্তু ভিতরে জামাতি। একেবারে ঘাড়ি কথা, যেটা কিন্তু আমরা গত ওই শেখ হাসিনার পতনের পর আমরা এটা দেখছি ব্যাপকভাবে, তাই না? যে ছাত্রলীগের মধ্যে, আওয়ামী লীগের মধ্যে ছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে তারা জামাত শিবির করে। এগুলো তো আমরা দেখছি। আর বাংলাদেশের কোনো মানুষের মানে এমনি নর্মাল কথাবার্তায় তাই হয়তো মনে হতে পারে যে খুবই প্রোগ্রেসিভ মাইন্ডেড, খুবই উদারমনা, কিন্তু আসলে দেখা যাবে যে একটা পর্যায়ে সে আসলে ভিতরে ভিতরে প্রচণ্ড রকম মৌলবাদী, জামাতি। এইটা একেবারে খাঁটি কথা। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো কি, ওই জামাতের মধ্যে থাকা কোনো লোককে আপনি খুঁজে পাবেন না যে সে বিএনপি পন্থী অথবা আওয়ামী লীগ পন্থী না। আপনি আওয়ামী লীগ নামক দলটার মধ্যে বা বিএনপির মধ্যে আপনি প্রচুর এমন লোক থাকতে পারে বা আছে যারা হলে ভিতরে ভিতরে জামাতি, মৌলবাদী, কিন্তু এর উল্টোটা কিন্তু আপনি পাবেন না। অর্থাৎ শিবিরের মধ্যে অথবা জামায়াতের মধ্যে কেউ যে ভিতরে ভিতরে আওয়ামী লীগপন্থী বা ওই বিএনপিপন্থী, তা কিন্তু পাবেন না। এটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার না? এর কারণ হচ্ছে মানুষজন, এই যে বাংলাদেশের মানুষ, আমি বলি না বারবার যে বাংলাদেশের মানুষটা এখন হয়ে গেছে ধর্মোন্মাদ। সব কিছুর মধ্যেই তারা ধর্ম খোঁজে এবং যে কোনো বিষয়কে তারা ধর্মীয় কাঁচ, লাল কাঁচ দিয়ে দেখে। একবিংশ শতাব্দীতে যখন পৃথিবী বিজ্ঞান প্রযুক্তির কল্যাণে প্রচণ্ড গতিতে অন্যান্যদের সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেখানে আমরা বাংলাদেশে প্রতিযোগিতায় লিপ্ত আছি। কত তাড়াতাড়ি আমরা সেই 1400 বছর পিছনে চলে যেতে পারি। দেখবেন যে উপরে খুবই ফিটফাট, উপরে খুবই ফিটফাট, একেবারে ক্লিন শেভড। দেখবেন যে একেবারে ওই বিদেশি পোশাক পরে, কিন্তু একটা পর্যায়ে দেখা যায় যে তারা ভিতরে পুরো প্রচণ্ড রকম মৌলবাদী। এই যে আমেরিকা, কানাডাতে, এখানে অনেক লোক আছে অদ্ভুত, মানে উপরে একেবারে ফিটফাট, মনে হবে যে এই দেশেরই সমস্ত কিছুকে গ্রহণ করে নিয়েছে, মালও খাচ্ছে, কোনো সমস্যা নাই, কিন্তু এন্ড অফ দ্য ডে দে আর ভেরি ফ্যানাটিক। এবং কেন যে এইরকম হচ্ছে, এটা কিন্তু এখন একটা সমাজ বিজ্ঞানের গবেষণার বিষয়। এমনি একবিংশ শতাব্দীতে যেখানে এআই সব কিছু দখল করে নিচ্ছে, তাই না? আস্তে আস্তে এই এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে, হয়তো আগামী 10 বছরে দেখা যাবে যে এই এআই বা রোবট এরা মানুষের বুদ্ধিবৃত্তিকেও ছাড়িয়ে যাবে। তো এখন ধরেন যে একটা রোবট তৈরি করা হলো যে নাকি মানুষের যে বুদ্ধিবৃত্তি তাকে ছাড়িয়ে গেল এবং সে মানুষের মতোই চিন্তাভাবনা করতে পারলো, মানুষের মতোই তার আবেগ আছে, তার মধ্যে প্রেম ভালোবাসারও উদ্রেক ঘটলো। এরকম ঘটনা এখন তো ঘটা খুব ইজি, এখন তো আর কি বলতে পারবে না যে এরকম হতে পারে না, তাই না? তো তাহলে প্রশ্ন উঠবে যে ওই রকম যদি কোনো কিছু তৈরি করা যায়, কে করলো? মানুষ করলো, রাইট? ওর ধর্ম তাহলে কি হবে? মানে ও কি ধর্ম পালন করবে? ও কি তখন মনে করবে যে ও আদম সন্তান? না, তা তো মনে করতে পারে না। আদম সন্তান তো শুধুমাত্র আমরাই মনে করব নিজেদেরকে, তাই না? কিন্তু একটা রোবট আমি যদি তৈরি করি যে নাকি আমার থেকে বুদ্ধিমান, হ্যাঁ, এরকম তো এখন সম্ভব, তাহলে ও তো আদম সন্তান না, তাহলে ওর সৃষ্টিকর্তাকে আমি যদি বলি যে আমি তার সৃষ্টিকর্তা, মানে যদি আমি তৈরি করি তাহলে বলবো আমি তার সৃষ্টিকর্তা, তাহলে ও কি আমাকে পরে আমার ইবাদত বন্দেগী শুরু করে দিবে?
খুব ইন্টারেস্টিং ব্যাপার না? সে কি আমার তখন ইবাদত বন্দেগী শুরু করে দিবে? আর যদি ইবাদত বন্দেগী শুরু করে দেয়ও, আমি তাকে কী দিতে পারি? কিছুই দিতে পারি না, তাই না? আমি তারা কি বলবো, এই তুই মরে গেলে আমার ইবাদত বন্দেগী ঠিকঠাক করলে তোর মরার পরে তোর 72 হুর দেব? খুবই ইন্টারেস্টিং। তো যাই হোক, এই যে এই অধ্যাপক ডক্টর নাভিন মুর্শিদ উনি চমৎকার একটা কথা বলছেন। বাংলাদেশে এখন কাউকে চেনা খুবই টাফ একটা ব্যাপার। আপনি কারোর সাথে কথা বলে বুঝতেই পারবেন না যে আসলে কী, মানুষগুলো জানি কেমন হয়ে গেছে। এই জন্যে আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশে সত্যিকার অর্থে যে গত 12 ফেব্রুয়ারি কেন যে ভুলটা করলো, 12 ফেব্রুয়ারি দেশের জনগণ ভুল করলো নাকি সেই সময়কার সরকার ভুল করলো কে জানে। এই যে বিএনপি নামক দলটারে কী কারণে যে জিতিয়ে ক্ষমতা আনলো, আসলে এটা ছিল একেবারে সুবর্ণ সুযোগ। বাংলাদেশে ইসলামী শাসন কায়েমের জন্য জামায়াতকে ভোট দেওয়া উচিত ছিল। তারা বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করত এবং তাহলে হয়তো বাংলাদেশের মানুষ বুঝতে পারত যে ঝালে ঝাল নাকি আদায় ঝাল, ইসলাম কত প্রকার ও কী কী, ইসলাম কত প্রকার ও কী কী সেটা কিন্তু এখন এই ইরানের পাবলিক জানতে পারছে। এবং আমি যেটা শুনছি, ইরানের মধ্যে ভিতরে ভিতরে প্রত্যেক বছর নাকি হাজারে হাজারে না লাখে লাখে লোক নাকি তারা এই ইসলাম ত্যাগ করে খ্রিস্টিয়ানিটি গ্রহণ করছে। আবার অনেকে ওই যে তাদের প্রাক্তন পুরনো যে ধর্ম জরস্ট্রিয়ানিজম সেই লাইনে ফিরে যাচ্ছে। কারণ ওই 1979 সালে তখন ইরানের লোকজন যে উৎসাহ উদ্দীপনা নিয়ে এই আয়াতুল্লাহ আলী খোমেনিকে, আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনিকে ক্ষমতা আনছিল এবং ইসলামী শাসন চালু করছিল, তারা ভাবছিল যে ইসলাম বোধহয় তাদেরকে মুক্তি দিবে। কিন্তু বাস্তবে তারা দেখলো ইসলাম মুক্তি তো দেয়ই নাই, বরং ইসলাম তাদেরকে পুরো একেবারে জেলখানার মধ্যে বন্দি করে ফেলছে। তাদের কোনো বাক স্বাধীনতা নাই, তাদের কোনো ব্যক্তি চিন্তা নাই, তাদের কোনো স্বাধীনতা নাই, তাদের অর্থাৎ কোনো কিছুই নাই। এমনকি কী পোশাক পরবে না পরবে সেটাও নির্ধারণ করে দিতে হবে। ওই যে যেমন মাসা আমিনি, এই সামান্য একটু চুল নাকি বের হয়ে গেছিলো ওই হিজাবের থেকে, ব্যাস পুলিশ ধরে নিয়ে প্রথমে তাকে রেপ করছে, তাকে মেরে ফেলছে। তারপরে তার এগেনস্টে যখন আন্দোলন হয় 400-500 মতো মেয়েদেরকে হত্যা করছে। তো বাংলাদেশেও কিন্তু ভাই এটা দরকার ছিল, এত গুপ্ত হওয়ার দরকার কি? আওয়ামী লীগের মধ্যে জামাত থাকবে, বিএনপির মধ্যে জামাত থাকবে, ভাই এত দরকারটা কি? বাংলাদেশে ইসলাম চালু হলে দেন এরা বুঝতো যে ইসলাম আসলে কী জিনিস। যতক্ষণ এইটা তারা উপভোগ না করছে ততক্ষণ তারা বুঝতে পারবে না। ইসলাম তো অনেকটাই যে কমিউনিজমের মতো, তাই না? যেমন 1917 সালে বলশেবিক বিপ্লব মানে সর্বহারা বিপ্লব ঘটলো কোথায়? রাশিয়াতে। এবং তারপর সেখানে কিন্তু কমিউনিজম শাসন চালু হলো, যেটাকে বলা হয় যে সমাজতান্ত্রিক রাশিয়া, তাই না? যখন কার্ল মার্কস তার এই সমাজতান্ত্রিক চিন্তাভাবনা বা কমিউনিজমের চিন্তাভাবনা প্রকাশ করে, তখন যারা নাকি একটু গরিব টরিব তাদের কাছে খুব ভালো মনে হয়, হ্যাঁ তাই তো পুঁজিবাদীরা আমাদের শ্রম সম্পদ মানে শোষণ করে, আমাদেরকে কাজ করিয়ে নেয়, বেতন কম দেয়, এটা তো খুবই খারাপ জিনিস, এরকম মনে হয় না? কিন্তু যখন প্রকৃতপক্ষে কমিউনিস্ট চালু হলো তখন রাশিয়ার মানুষ আস্তে আস্তে বুঝতে পারলো যে এটা কি, এখানে কোনো ব্যক্তি স্বাধীনতা নাই, কোনো মানে নিজের চলাচলের স্বাধীনতা নাই, সার্বক্ষণিক গোয়েন্দা নজরের মধ্যে থাকতে হয়। এবং বর্তমানে উত্তর কোরিয়াতে গেলে আপনি সেই জিনিসটাই দেখবেন যে কমিউনিস্ট শাসন কী জিনিস। তো যাই হোক, এই কমিউনিস্টদের মধ্যে আর এই মৌলবাদীদের মধ্যে মূলত তেমন কোনো তফাৎ নাই। তফাৎ হচ্ছে কমিউনিস্টরা কোনো ঈশ্বর মানে না, আর এই মৌলবাদী ইসলামপন্থী এরা একটা আল্লাহকে মানে। তফাৎ কিন্তু ওইটুকুই, আর বাকি সব কিন্তু একই জিনিস। এখানে কিন্তু কোনো স্বাধীনতা টতা বলে কোনো কিছু নাই। একটা জিনিস খেয়াল করতে হবে, মানুষজন ওই যে জ্যাক রুশো একটা ফর্মুলা দিয়েছিল যে পৃথিবীতে মানুষ জন্মগ্রহণ করে স্বাধীনভাবে এবং বেঁচেও থাকতে চায় স্বাধীনভাবে, কিন্তু সমাজের বিভিন্ন আইন কানুন নিয়ম তাকে শৃঙ্খলের মধ্যে বেঁধে ফেলে। মানুষ আসলেই জন্ম যখন গ্রহণ করে স্বাধীনভাবেই তো করে, সারা জীবনই স্বাধীনভাবে থাকতে চায়। আইন কানুন কিছু করা দরকার, কারণ তা না হলে মানুষ তো স্বেচ্ছাচারী হয়ে যাবে। তখন আবার মানুষ বুঝতে পারবে না
যে আসলে স্বাধীনতা কী জিনিস আর স্বেচ্ছাচারিতা কী জিনিস। তো এই ভদ্রমহিলা ভালো কথাই বলছে, তবে আমাকে আবারও বলতে হবে যে আওয়ামী লীগের মধ্যে প্রচুর জামাতপন্থী লোক থাকতে পারে, বিএনপির মধ্যে প্রচুর জামাতপন্থী লোক থাকতে পারে, কারণ ধর্মোন্মাদনা তো সবার মধ্যেই, তাই না? কিন্তু জামাতের মধ্যে আপনি কোনো বিএনপি মানে গুপ্ত বিএনপি, গুপ্ত আওয়ামী লীগ আপনি পাবেন না। এই বিপরীতে এটা হবে না। ধন্যবাদ।